আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মেডিকেল ভর্তি ফ্রি সিরিজের ক্লাসে। তোমরা জানো ইতিমধ্যে আমরা নগ্নবীজ আবৃতবীজ চ্যাপ্টার শৈবাল ছত্রাকের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো ছিল সেগুলো নিয়ে ক্লাস দিয়েছি। এবং হচ্ছে আজকে আমাদের সেই ধারাবাহিকতায় টিস্যু এবং টিস্যুতন্ত্রর চ্যাপ্টারটির যে গুরুত্বপূর্ণ পার্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এই টিস্যু চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার, বাট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক এক্সাম্পল আছে, তো এক্সাম্পলগুলো কিভাবে ট্রিক্স এবং টিপস দিয়ে মনে রাখা যায় সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। মেডিকেল প্রিপারেশনের জন্য কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য কোন টপিকগুলো মাস্ট পড়াই লাগবে সেগুলো ইনশাল্লাহ বলে দেবো। তো আজকের পার্টে আমরা টিস্যুর যে ক্লাসিফিকেশনটা আছে সেই ক্লাসিফিকেশনটা আমরা ভালো মতো পড়ে নেব, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা শুরু করে দিই। প্রথমত, এই চ্যাপ্টারটা টিস্যু, তাই না? তাহলে টিস্যু জিনিসটা কি? আমরা জানি কোষ, কোষ থেকে তৈরি হয় টিস্যু, ঠিক আছে? কোষ থেকে তৈরি হবে টিস্যু, পরে টিস্যু থেকে তৈরি হবে কি? আমরা যে টিস্যু থেকে অঙ্গ তৈরি হয়, হ্যাঁ, অঙ্গ থেকে কি তৈরি হয়? তন্ত্র তৈরি হয়, অনেকগুলো সিস্টেম এরকম আছে। তাহলে আমাদের টিস্যু পর্যন্ত আজকের পড়া, তাই না? তাহলে টিস্যু বলতে টিস্যুটা দেখো ডেফিনেশনে একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ করবে এবং তারা সমধর্মী একটা অবিচ্ছিন্ন কোষগুচ্ছ, এর নামই কাজ। তাহলে সংজ্ঞাতে এই পয়েন্টগুলো থাকতে হবে, এগুলো একই উৎস থেকে তৈরি, একই ধরনের কাজ করবে এবং সমধর্মী এবং অবিচ্ছিন্ন থাকবে তারা, ঠিক আছে? এরকম বিচ্ছিন্ন হলে হবে না, অবিচ্ছিন্ন থাকবে। তাহলে এই টিস্যু সৃষ্টির মূল কারণ কি? কোষের শ্রম বিভাগ, এই পয়েন্টটা। তার মানে কোষের শ্রম বিভাগ মানে এক একটা কোষ কোন কাজ করবে, প্রত্যেকটা টিস্যুর আলাদা আলাদা কাজ আছে, এই কাজগুলো মানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, এগুলো টিস্যুর ক্লাসিফিকেশনটা আসছে। চলো তাহলে আমরা শুরু যাই। মেইনলি টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। বুঝাই যায় ভাজক মানে যেটা কি বিভাজিত হয়, আর স্থায়ী মানে যেটা বিভাজন হবে না, একদম বিভাজন স্টপ হয়ে গেছে, সেটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যুর ইংলিশ নাম হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, এটা গুরুত্বপূর্ণ। ইংলিশ নামটা কি? মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে ভাজক টিস্যুটা বিভাজন হবে, তাহলে বিভাজনে একটা উদ্ভিদ কি বড় হবে, তাহলে কোথায় থাকা দরকার? এগুলা কাণ্ডের শীর্ষ, মূলের শীর্ষ, তাই না? শীর্ষ দিক দিয়ে বৃদ্ধি পাবে, তাই না? তাই এগুলা কই থাকবে? কাণ্ডের শীর্ষ এবং মূলের শীর্ষ। তাহলে যে কোষগুলা কি হয়, বিভাজিত হয়, তাহলে ভাজক কোষ, তাই না? আর কোষ দিয়ে তো টিস্যু গঠিত হবে, তাহলে ভাজক টিস্যু, ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুর নাম হচ্ছে ভাজক টিস্যু। তাহলে ভাজক কোষ দিয়ে যে টিস্যুটা গঠিত হবে তার নাম হচ্ছে ভাজক টিস্যু, ঠিক আছে? ওকে, তাহলে ভাজক টিস্যুর অপর নাম মেরিস্টেম। যেখানে বলছি মেরিস্টেম মানে যেটা বিভাজিত হয়। এখন আসে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলা, এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলা থেকে কেমন প্রশ্ন আসবে মেডিকেলে অথবা তোমাদের কোচিং এর ভর্তি পরীক্ষা বলে যেখানেই বলো সেখানে আসবে যে নিচের কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয়, এরকম প্রশ্ন আসবে, ঠিক আছে? তাহলে এগুলো তোমাকে বুঝতে হবে, নিচের কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয়, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয়। তাহলে এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারে বৈশিষ্ট্যগুলো, এই জন্য বৈশিষ্ট্য একটু আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। দেখো এখানে কয়েকটা চিত্র দেওয়া আছে, এখান থেকে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য শিখে ফেলতে পারবো অলরেডি। দেখো এখানে এই যে এরকম দেখতে পাইতেছে, এগুলো এক একটা হচ্ছে, এগুলো এক টিস্যু, ভাজক টিস্যু, তাই? তাহলে ভাজক টিস্যু দেখতে পাইতেছে, এগুলো আকারগুলো কেমন? এই যে কয়টা বাহু আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বাহু, তাহলে ষড়ভুজ আকার হতে পারে। এখানে দেখো এগুলো দেওয়া আছে এরকম চার কোণাকার, তাহলে আয়তাকার হতে পারে, ঠিক আছে? তাহলে পঞ্চভুজ বা ষড়ভুজাকার হতে পারে, আয়তাকার হতে পারে, ঠিক আছে? ডিম্বাকার, ডিম্বাকার হতে পারে, এরকম ডিম্বাকার, গোলাকার বা ডিম্বাকার হতে পারে, বুঝতে পারছো? তাহলে এরকম আকার হতে পারে। দেখো আচ্ছা, এরপরে আসো, দেখো এগুলোর মাঝখানে এই যে এটা হচ্ছে কোষ প্রাচীর, বুঝছো? এগুলো কোষ প্রাচীর গুলো আছে, তো কোষ প্রাচীর গুলো অনেক পাতলা, কোষ প্রাচীর গুলো কি থাকবে? পাতলা কোষ প্রাচীর থাকে। এরপর দেখো এর ভিতরে এই যে ফোটা 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 এগুলো আছে, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, অনেকগুলো ঘন না, এগুলো সব ঘন সাইটোপ্লাজম থাকে। নিউক্লিয়াসটা দেখো একটা করে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস একটা করে, কয়টা করে নিউক্লিয়াস থাকবে? একটা করে। নিউক্লিয়াসটা অনেক বড় না, নিউক্লিয়াসটা কেমন থাকে? একটা নিউক্লিয়াস বড় থাকে। তো এগুলো সব বৈশিষ্ট্য, এগুলো বুঝতে পারছো? তাহলে এরকম এখান থেকে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পারলাম। এরপর দেখো এখানে কোনো ফাঁক আছে, এগুলোর ভিতরে কোনো অন্তঃকোষীয় ফাঁক নাই, এরা কোনো বর্জ্য পদার্থ কোনো বা কোনো সঞ্চিত পদার্থ এরা জমা রাখে না। তাহলে এগুলো হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। এখান থেকে চিত্র থেকে মনে কিছু বুঝতে পারলাম, এগুলো বলা আছে দেখো। তাহলে ভাজক যেটা টিস্যু সেটা অবশ্যই জীবিত হতে হবে, তো জীবিত না ছাড়া তো বিভাজন করতে পারবে না, ছোট থাকতে হবে, বিভাজন হতে হতে বড় হয়ে যাবে, তাই না? সমবেশে বেশ সব সময় কি থাকবে? সমান থাকবে। এই টিস্যুগুলো যেহেতু সর্বদাই বিভাজন হয়, বিভাজন ক্ষমতা সম্পন্ন। ওকে, যে বলে দিছিলাম আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ, ষড়ভুজাকার হতে পারে। টিস্যুর কোষগুলো সেলুলোজ, পাতলা কি নির্মিত? সেলুলোজ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো সাইটোপ্লাজমগুলো কেমন থাকবে? ঘন থাকবে। তারপরে নিউক্লিয়াসগুলো অপেক্ষাকৃত কেমন হয়? বড় আকার হয়। কোষ গহ্বর থাকে না, দেখাই দিছি। আন্তঃকোষীয় ফাঁক থাকে না, দেখাই দিছি। এগুলো সর্বদাই বিপাকে অবস্থা, মানে এগুলো যেহেতু বিভাজন হয় সুতরাং এগুলো সর্বদাই বিপাকে অবস্থা থাকে, এগুলো বিপাকে হাইড্রোজেন কি হয়? বেশি হয়, ঠিক আছে? এই যে বলছিলাম কোনো সঞ্চিত খাদ্য বা খরিত বস্তু থাকে না। ওকে, তবে এটা দেখো এখানে যে প্লাস্টিকটা থাকবে, তো প্লাস্টিকটা হচ্ছে প্রোপ্লাস্টিড, প্রো মানে এখানে অপরিণত প্লাস্টিক থাকবে, ঠিক আছে? প্লাস্টিকটা অপরিণত অবস্থায় থাকে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে, হচ্ছে অপরিণত অবস্থায় থাকে। আর এখান থেকে দেখো কোষগুলা কি থাকবে? ছোট থাকবে, দৈর্ঘ্য প্রস্থ সমান থাকবে, এই জন্য সমবেশীয় বলছিলাম।
কোষগুলো মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত গুরুত্বপূর্ণ। তাহলে ভাজক টিস্যু যে বিভাজনটা হয় সেটা কোন বিভাজনে? মাইটোসিস বিভাজনে। দ্যাটস ইট। তাহলে আশা করি এগুলো বুঝতে পারছো। এখন আসো ভাজক টিস্যুর কাজটা কি, ঠিক আছে, কাজটা কি হবে। স্বাভাবিক জিনিস, যেটা শীর্ষক ভাজক টিস্যু তাহলে উদ্ভিদ বৃদ্ধি পাবে দৈর্ঘ্যে, যেটা পার্শ্বে আছে তার কারণে কি বেশ বৃদ্ধি পাবে, স্বাভাবিক জিনিস। একটা উদ্ভিদের ক্ষতস্থান হিসেবে সেখানে উদ্ভিদটা কি হয়েছে, ক্ষত হয়েছে, তাহলে ক্ষতস্থান পূরণ হবে বিভাজনের মাধ্যমে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে, আমরা জানি। ওকে, এইবার আসো আমরা যেটা মেইন পয়েন্টে চলে আসলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, কনসেন্ট্রেশন দাও। ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ কি। এখানে দেখো এই চ্যাপ্টারে আমরা ভাজক টিস্যু চার ভাবে শ্রেণী বিভাগ করতে পারি, ঠিক আছে, উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে আর কাজ অনুসারে। এই চ্যাপ্টারে এটা বাদে আর যা যা পড়বা এগুলো সবগুলা ক্লাসিফিকেশন তিন প্রকার শেষ। একটা কথা বলে দিচ্ছি, সবগুলা কত প্রকার? তিন প্রকার। তাহলে উৎপত্তি অনুসারে কয় প্রকার? তিন প্রকার। অবস্থান অনুসারে কয় প্রকার? তিন প্রকার। কোষ বিভাজন অনুসারে কয় প্রকার? তিন প্রকার। কাজ অনুসারে কয় প্রকার? তিন প্রকার। মনে থাকবে সব কিছু কয় প্রকার? তিন প্রকার। তাহলে চলো আমরা শুরু করি, এখান থেকে এক্সাম্পলগুলো পড়বো আমরা। প্রথমে হচ্ছে উৎপত্তি অনুসারে, ঠিক আছে। তাহলে উৎপত্তি অনুসারে হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। উৎপত্তি অনুসারে ভিত্তি করে আমরা তিন প্রকার হয়, প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রাইমারি, প্রারম্ভিক, সেকেন্ডারি। এক্সাম্পল করবো, আসো। প্রোমেরিস্টেমকে বলা হয় প্রারম্ভিক। তাহলে প্রারম্ভিক মানে কি? যেখান থেকে আরম্ভ হয়। প্রারম্ভ মানে কি? যেখান থেকে আরম্ভ হয়। তাহলে এটা কই হয়? একদম আরম্ভ কই থেকে হবে? অগ্রভাগ থেকে তো আরম্ভ হয়, তাই না? তাহলে এটা মূল বা কাণ্ডের কই থাকবে? অগ্রভাগের শীর্ষে থাকবে, ঠিক আছে। ওকে, একে বলা হয় প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। আচ্ছা, এখন আসো, এটা থেকেই পরবর্তীতে আবার প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি ঘটে। তাহলে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক থেকেই পরবর্তীতে কোনটা আসবে? প্রাইমারি আসবে। তাহলে এটা এক নাম্বারটা থেকেই তো দুই নাম্বারটা আসবে, তাই না? ওকে, তাহলে এই অঞ্চলটা যেহেতু আরম্ভ বা শুরুতেই থাকে, তাহলে এখানে কি হবে? এখান থেকেই তো প্রথম বৃদ্ধি শুরু হবে, ঠিক আছে, যেভাবে বলে দিলাম এভাবে পড়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো প্রাইমারি ভাজক টিস্যু কই থেকে তৈরি হয়, যেখানে পড়ছি প্রাইমারি ভাজক টিস্যু কই থেকে তৈরি হবে? প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কখন উৎপত্তি লাভ করে? ভ্রূণাবস্থায়। এই পয়েন্টটা দাগায় রাখো, এটা কখন উৎপত্তি লাভ করবে? ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করবে। এবং এদের কোষ বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি প্রাপ্ত হবে, লম্বা হবে, দৈর্ঘ্যে বৃদ্ধি হবে, এবং এটা আমৃত্যু বিভাজন ক্ষমতা থাকে, ঠিক আছে। এটা বিভাজন হতেই থাকবে, হতেই থাকবে। এবং এই প্রাইমারি ভাজক টিস্যু হতে পরবর্তীতে কি তৈরি হয়? প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি হয়। তাহলে এখানে বললাম প্রারম্ভিক থেকে তৈরি হবে প্রাইমারি ভাজক টিস্যু, আর প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হবে প্রাইমারি স্থায়ী টিস্যু, ঠিক আছে। ওকে, দুইটা একটু মনে রাখবা। এখন আসো সেকেন্ডারি ভাজক টিস্যু, যেটা সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে তৈরি হয়, বুঝতে পারছো? তাহলে সেকেন্ডারি মানে এটা প্রাইমারি এক জায়গায় তৈরি হয়েছিল, বিভাজন পরে অফ হয়ে গেছিল, সেখান থেকে আবার এটা স্থায়ী টিস্যু হয়ে গেছিল, পরবর্তীতে সেখানে যদি আবার অন্য একটা টিস্যু তৈরি করে, সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু, বুঝতে পারছো? আচ্ছা, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যে কর ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এখানে একটু এর প্লাস দিয়ে রাখো, এই সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল আর হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর এক্সাম্পল দুইটাই সেম, ঠিক আছে। পার্শ্বীয় ভাজক টিস্যুর এক্সাম্পল, তাহলে সেকেন্ডারি আর পার্শ্বীয় ভাজক টিস্যুর এক্সাম্পল কি হবে? সেম হবে। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর ক্যাম্বিয়াম, কোন কোন এক্সাম্পল? সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল, পার্শ্বীয় ভাজক টিস্যুর এক্সাম্পল, ঠিক আছে। তাহলে আমাদের একটা পড়া শেষ। দুই নাম্বার আসো অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে কয় প্রকার বলো তো? তিন প্রকার। সব কয় প্রকার? তিন প্রকার। একটা শীর্ষক, একটা ইন্টারক্যালারি বা নিবেশিত, একটা হচ্ছে পার্শ্বীয়। তাহলে শীর্ষক মানে যদি কি থাকে? একদম শীর্ষে থাকে। ইন্টারক্যালারি মানে মাঝখানে, দুইটা টিস্যুর মাঝখানে, তাকে বলে নিবেশিত। আর পার্শ্বীয় মানে পার্শ্ব বরাবর। তাহলে দেখো, এই যে আমি চিত্রতে দেখাই দিই তোমাদেরকে, একদম শীর্ষে আছে শীর্ষক ভাজক টিস্যু, দুইটার মাঝখানে আছে, ঠিক আছে, ইন্টারক্যালারি ভাজক টিস্যু, দুইটার সাইড দিয়ে আছে, ঠিক আছে, এটা হচ্ছে পার্শ্বীয়, বুঝতে পারছো? তাহলে শীর্ষক, ইন্টারক্যালারি বা একটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। শীর্ষকটা কি? শীর্ষে থাকবে, মূলকাণ্ডের শীর্ষে থাকবে, শীর্ষে থাকবে, ঠিক আছে, শীর্ষ ভাজক টিস্যু বলা হয়। এতটুকু জানলে এখান থেকে এগুলো, এরা ওয়ান টাইপ অফ প্রাইমারি টিস্যু, ঠিক আছে। তাহলে শীর্ষক ভাজক টিস্যু এক ধরনের প্রাইমারি টিস্যু। এবার সে নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু, এটা দুটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান, অলরেডি বলে দিছি, নিবেশিত মানে দুইটার মাঝখানে, তাই না? আচ্ছা, এর এক্সাম্পল, এগুলো এক ধরনের প্রাইমারি টিস্যু। তার মানে শীর্ষক ভাজক টিস্যু আর ইন্টারক্যালারি ভাজক টিস্যু দুইটা এক ধরনের কি টিস্যু? প্রাইমারি টিস্যু। তাহলে বলো তো পার্শ্বটা কি হবে? ওই যে সেকেন্ডের সাথে লিখে দিয়েছিলাম, তাহলে এটা এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু। ওকে, এখন আসো আমরা এই ইন্টারক্যালারি এক্সাম্পলগুলো শিখবো। এগুলো কই থাকে? ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন বা হর্সটেল ইত্যাদিতে পাওয়া যায়। তাহলে তোমরা নিশ্চয়ই জানো, একটা ট্রিক দেখাই দেই, যে ঘোড়া কি খায়? ঘোড়া ঘাস খায় না? তাহলে তুমি একটা পড়বা এখান থেকে, ঘোড়া ঘোড়া ঘাস পায়, ঘোড়া ঘাস খায়ের জায়গায় লিখো পাই, বুঝছো? তাহলে ঘোড়া দিয়ে কি? হর্স। ঘোড়ার ইংলিশ কি? হর্স না? তাহলে হর্স ইজ হর্স টেল, ঠিক আছে। ঘাস দিয়ে কি? যত ঘাস জাতীয় উদ্ভিদ আছে। এখানে কিন্তু অপশনে আমি একটা ঘাস জাতীয় উদ্ভিদ লিখে দিতে পারি, বুঝছো? ধান, গম, ঘাস দিয়ে দিলাম, বুঝছো? তাহলে এখানে শুধু ঘাস না থাকতে পারে, ওখানে একটা উদ্ভিদের নামও থাকতে পারে অপশনে। পাই দিয়ে মনে রাখবো পাইন। পাই দিয়ে কি? পাইন। তাহলে ঘোড়া ঘাস পাই দিয়ে মনে রাখলাম যে হর্স টেইল, পাইন এবং ঘাস জাতীয় উদ্ভিদ। এছাড়াও পত্রমূল, মধ্যপর্বের গুড়া, পর্বসন্ধিতে, ফুলের বুটে, এগুলো তো থাকতে পারে, ঠিক আছে। পত্রমূল কি? এগুলো আমি পড়াইছি নগ্নবীজ আবৃত উদ্ভিদে। আমাদের ক্লাস লিঙ্কগুলো হচ্ছে যে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমাদের মেডি পয়েন্ট, সেখানে দেখে নিতে পারো। আচ্ছা, এখন সব পার্শ্বীয় ভাজক টিস্যু অলরেডি পড়াই দিছি। এটা কি? পার্শ্ব বরাবর থাকবে, এটা এক ধরনের সেকেন্ডারি টিস্যু। এক্সাম্পল কি? ওই যে আমরা যে পড়ছিলাম সেকেন্ডারি ভাজক টিস্যুর এখানে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর ক্যাম্বিয়াম। আশা করি বুঝতে পারছো। এগুলো একবার দেখলেই এগুলো এখন পেরে যাবে। এই ছকটা পড়ে নেবে, ছকটা পড়ে নেবে, ঠিক আছে।
আছে, কোনটা কই থাকে এই ছকটা এক নজরে দেখে নিবা, ঠিক আছে, এক নজরে এটা দেখে নিবে। এরপর আসো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ স্টার দিয়ে রাখো, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের কোষ বিভাজন সেটা কয় প্রকার। কোষ বিভাজন কয় প্রকার বলছি? তিন প্রকার। সকল কিছু কয় প্রকার? তিন প্রকার। মাছ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, একটা হচ্ছে রিব ভাজক টিস্যু। মাছ ভাজক টিস্যু, দেখো মাছ পিপল বলি না আমরা, মাছ পিপল, ঠিক আছে, মাছ মানে কি সব অনেক, তাই না, অনেক বুঝাই, তাহলে সব দিক দিয়ে বুঝাই, তাহলে যে বিভাজনটা সব তলে, কোষ বিভাজনটা সব তলে ঘটবে ভাজক টিস্যুর, তাকে বলা হয় মাছ ভাজক টিস্যু। তাহলে সব দিক দিয়ে বাড়লেন তাহলে ঘনত্ব বৃদ্ধি পাবে উদ্ভিদের, তাই না, তাহলে সব তলে ঘটবে, ঘনত্ব বৃদ্ধি পাবে। এক্সাম্পল কি? বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, অ্যান্ডোস্পার্ম, তারপর হচ্ছে মজ্জা এবং কর্ডেক্স, ঠিক আছে। এটা একটু ট্রিক দিয়ে পড়াই দিই, এটা একটু মনে রাখতে পারো যে রেণুর ভ্রূণে, রেণুর ভ্রূণে, ভ্রূণে অ্যান্ডোস্পার্ম, অ্যান্ডোস্পার্ম, অ্যান্ডোস্পার্ম কম, ঠিক আছে, রেণুর ভ্রূণে কি অ্যান্ডোস্পার্মগুলো অনেক কম, তাহলে রেণু দিয়ে কি রেণুথলি, ভ্রূণ দিয়ে ভ্রূণ, অ্যান্ডোস্পার্ম দিয়ে অ্যান্ডোস্পার্ম, ক দিয়ে কর্টেক্স, ম দিয়ে মজ্জা। মনে থাকবে? মনে থাকবে, এটা মনে থাকবে, ঠিক আছে, এভাবে পড়ে নিবে। রেণুর ভ্রূণে অ্যান্ডোস্পার্ম কন। এবার সব প্লেট ভাজক টিস্যু। তাহলে প্লেটে সবাই কি খাও? ভাত খাও না? তো প্লেটে কয়টা তল আছে? উপরে একটা তল, নিচে একটা তল, দুইটা তল, তাহলে প্লেট দুইটা তল, তাহলে কি হবে? এটা দুই তলে বিভাজন ঘটবে। তাহলে দুই তলে বিভাজন হলে কি আয়তনে ঘটলো, আয়তনে বৃদ্ধি পাবে। এখন প্লেট মানে আগে মানুষ যখন প্লেট ছিল না কোথায় ভাত খাইতো? পাতাতে খাইতো, পাতা প্লেটের মধ্যে না, তাহলে এক্সাম্পল কি হবে? পাতা, ঠিক আছে, এক্সাম্পল কি হবে? পাতা। বর্ধিষ্ণু বহিতক, পাতাও তো এক ধরনের ত্বক, তাই না, তাহলে পাতা এবং বহিতক মনে রাখবে হবে। এবার রিব দেখো, রিব বলো তো, তোমার বুকে রিব আছে না? বুকের পাঁজর, এই পাঁজরগুলোকে আমরা বলি রিবস, ঠিক আছে, এর ইংলিশ নাম হচ্ছে রিবস। রিবস মানে পাঁজর, বুকের পাঁজর। তাহলে দেখতে বুকের পাঁজরের নেই, পরীক্ষায় আসবে, ঠিক আছে, রিব ভাজক দেখতে কেমন? বুকের পাঁজরের নেই। তাহলে বুকের পাঁজরের তল থাকে একটা, ঠিক আছে, দুইটা তল হয়েছে পরে কি একটা তলে, এটি কি হবে? একটা তলে বিভাজন হবে। এটাকে বলা হয় রিব ভাজক টিস্যু, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল কি? বর্ধিষ্ণুমূল এবং কাণ্ডের মধ্যে, তাহলে কি বলছি না, কই থাকে এগুলো? বুকে থাকে, ঠিক আছে, বুকে থাকে, তাহলে বুক দিয়ে কি বর্ধিষ্ণু, বর্ধিষ্ণুমূল, ক দিয়ে কি কাণ্ডের মধ্যে টিস্যু। বুঝতে পারছো? একদম ইজি, এটা গুরুত্বপূর্ণ, এইভাবে একটু পড়ে নিবা। এরপর আসলে আমাদের লাস্ট যেটা আছে, একটু কনসেন্ট্রেশন দাও, এটা আমাদের শেষ পড়া। কাজ অনুসারে কয় প্রকার হবে? কত প্রকার? তিন প্রকার। যত কিছু পড়া দিছি কয় প্রকার? তিন প্রকার, সব তিন প্রকার, ঠিক আছে, কয় প্রকার? তিন প্রকার হবে। তাহলে কি আছে দেখো, কাজ অনুসারে প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম, আর একটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম আর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। বুঝতে পারছো? এসব প্রোটোডার্ম, ডাম মানে কি? ত্বক। তাহলে এটা কি করবে? ত্বক সৃষ্টি করবে, শেষ। ডাম মানে ত্বক, ত্বক সৃষ্টি করবে। কার ত্বক তৈরি করবে? কাণ্ডের ত্বক আর মূলের ত্বক তৈরি করবে, ঠিক আছে। একটু বলে দেই, উদ্ভিদের কাণ্ডের ত্বকের নাম হচ্ছে এপিডার্মিস, মূলের ত্বকের নাম হচ্ছে এপিব্লামা। বলো তো কি? কাণ্ডের ত্বকের নাম হচ্ছে এপিডার্মিস, মূলের ত্বকের নাম কি? এপিব্লামা। দ্যাটস ইট। ওকে, এখন আসো প্রোক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম মানে হচ্ছে জাইলেম ফ্লুয়েম সিস্টেক্রিয়েট টিস্যু। ক্যাম্বিয়াম মানে কি? জাইলেম ফ্লুয়েম সিস্টেক্রিয়েট টিস্যু। জাইলেম ফ্লুয়েম কি? জাইলেম ফ্লুয়েম হচ্ছে এক ধরনের পরিবহন টিস্যু। কি টিস্যু? পরিবহন টিস্যু। তাহলে জাইলেম ফ্লুয়েম হচ্ছে পরিবহন টিস্যু। এখান থেকে ক্যাম্বিয়ামও তৈরি হয়। তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে প্রমাণ আদি, এখান থেকে ক্যাম্বিয়াম তৈরি হতে পারে, ক্যাম্বিয়াম থেকে জাইলেম ফ্লুয়েম তৈরি হতে পারে। এগুলো এক ধরনের কি টিস্যু? পরিবহন টিস্যু। তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে কি তৈরি হবে? ক্যাম্বিয়াম তৈরি হবে, জাইলেম ফ্লুয়েম তৈরি হবে। দ্যাটস ইট। তাহলে এর কাজ কি? পরিবহন টিস্যু হিসেবে এর কাজ কি হবে? পরিবহন করা, পরিবহন টিস্যু সৃষ্টি করা এর কাজ। এখন গ্রাউন্ড মেরিস্টেম। বলো তো গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড ফ্লোর জানো না? গ্রাউন্ড ফ্লোর মানে ভিত্তি, কি ভিত্তি, নিচের একদম ফ্লোর। তাহলে এটা মূল ভিত্তি তৈরি করা, উদ্ভিদের মূল ভিত্তি তৈরি করা কার কাজ? গ্রাউন্ড মেরিস্টেমের কাজ। দ্যাটস ইট। কর্টেক্স, মজ্জা, মজ্জারস, এগুলো হচ্ছে মূল ভিত্তি। ওকে, তাহলে দেখো এই যে আমি যা যা পড়াইলাম, ঠিক আছে, যা যা পড়াইলাম এই সবগুলাই এখানে সুন্দরভাবে উৎপত্তি অনুসারে, অবস্থা অনুসারে, কোষ অনুসারে, কাজ অনুসারে দেওয়া আছে। এক নজরে এগুলা দেখে নিবা, ঠিক আছে। অবস্থা অনুসারে তিন রকম, এগুলোর এক্সাম্পল কি কি ছিল আমি অলরেডি বলে দিছি। বুঝতে পারছো? এগুলো এক্সাম্পল কি ছিল অলরেডি বলে দিচ্ছি। এখান থেকে একটু দেখে নাও, তাহলে একদম ইজিলি এখান থেকে সুন্দর মতো এগুলো লিখে নিবা, ঠিক আছে। দরকার পড়লে এখানে একটু লিখে নিলাম, আমি যেভাবে ট্রিক্সগুলো বলে দিচ্ছি, ট্রিক্সগুলো এখানে একটা একটা করে লিখে নিবা, তাহলে ইজিলি একদম এক নজরেই, ঠিক আছে, এক মিনিটে সব রিভিশন দিতে পারবা। বুঝতে পারছো? তো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই। এই চ্যাপ্টারটা যেটা পড়ালাম এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যতটুকু পার্ট পড়ালাম এম হার্ড দিয়ে রাখো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এটা তোমাদের জন্য আরেকটা টপিক নিয়ে ইনশাআল্লাহ হাজির হবো। আর তোমাদের কোনো যদি স্পেশাল টপিক বা কোনটা বুঝতে পারো না এরকম কিছু থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানা রাখবে, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে এগুলো নিয়ে ক্লাস নিয়ে আসবো। আর যারা হচ্ছে সেকেন্ড টাইম এইচএসসি 25 এবং 26 অ্যাডভান্স আসো, তোমাদের যদি কারো হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতিটাকে যদি এগিয়ে রাখতে চাও, আমরা তোমাদের জন্য হচ্ছে ব্রেনার বায়োলজি যে প্রি মেডিকেল এক্সাম বেস আনছি, ঠিক আছে, ব্রেনার বায়োলজি প্রি মেডিকেল এক্সাম বেস, ঠিক আছে, প্রি মেডিকেল। এখানে কি এইচএসসি 25 ব্যাচের জন্য আমরা হচ্ছে তোমাদের পরীক্ষার আগেই বায়োলজি সম্পূর্ণ সিলেবাসটাকে, মেডিকেল কী রকম প্রশ্ন হয়, এরকম মেডিকেলের
স্ট্যান্ডার্ড প্রশ্ন আমরা তোমাদেরকে পরীক্ষা নিয়ে সকল অধ্যায়গুলো শেষ করব। এর সাথে থাকবে জিকে এর প্রশ্ন প্লাস ইংলিশের প্রশ্ন, পুরো সিলেবাস কভার করা হবে জিকে ইংলিশে, ঠিক আছে? প্রত্যেকটা এক্সামের সাথে এগুলো টপিক থাকবে, তাহলে একিসে তোমার বায়োলজি জিকে ইংলিশের প্রিপারেশনটা শেষ হয়ে যাবে। তো যারা হচ্ছে অ্যাড হতে চাচ্ছ তোমরা ইতিমধ্যে সবাই জানো, এখন অনেকেই যুক্ত হয়ে গেছে, যারা অ্যাড হতে চাও আমাকে মেসেজ দিয়ে রাখলে হবে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে প্রসেস জানিয়ে দেবো। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো এবং নেক্সট ক্লাসে আমরা অনেক টপিক নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।